সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের। তো খুব বেশি দেরি করবো না, শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1 বলছে রূপার রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁸ ওহম মিটার বলতে কী বোঝো? ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে রূপা না দিয়ে তামা দিতে পারে, অ্যালুমিনিয়াম দিতে পারে, অন্য কিছুও দিতে পারে, কিন্তু লেখাটা একই থাকবে, শুধু ডেটাটা চেঞ্জ হবে। উত্তর কী হবে? 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো রূপার পরিবাহীর রোধ 1.66 ইন্টু 10⁻⁸ ওহম। ঠিক আছে, তাহলে রূপার রোধাঙ্ক মানে এটাই বোঝায়। তার মানে তুমি যদি একটা রূপার তার নাও যার দৈর্ঘ্য হবে 1 মিটার এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট যদি তারটি হয়, তাহলে এর যে দুই প্রান্তের মধ্যে রোধ সেইটা হবে এই 1.66 ইন্টু 10⁻⁸ ওহম। আর আমরা সবাই জানি যে রোধাঙ্ক কিন্তু মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, যে আমি কোন মেটেরিয়ালের পরিবাহীটা নিচ্ছি। পরের প্রশ্ন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি লেখো। তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ এমন হয় যে কারণে আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়, আবিষ্ট প্রবাহ মাত্রা সর্বদা সেই কারণকে বাধা দেয়। তার মানে আবিষ্ট তড়িৎ প্রবাহ যে জন্য সৃষ্টি হচ্ছে সেটাকেই বাধা দিচ্ছে। ঠিক আছে, তার মানে আমি একটু হালকা করে বুঝিয়ে দিই জিনিসটা। আমরা যদি একটা এখানে লুপ নিই আর এখানে যদি একটা ম্যাগনেট নিই, তাহলে এই নর্থ পোলকে যখন আমি এই দিকে সরিয়ে নিয়ে আসবো, তখন দেখব যে এই লুপের মধ্যে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে, যার ফলে এই জায়গাটায় নর্থ পোল তৈরি হবে। আর এই নর্থ পোল এই নর্থ পোলকে কী করবে? বিকর্ষণ করবে। তাহলে যে কারণে এর উৎপত্তি হলো ইএমএফের, সেই কারণকেই কিন্তু বাধা দিচ্ছে। ঠিক আছে, ভাস্বর বাতি ব্যবহারের চেয়ে সিএফএল বাতি ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো। ভাস্বর বাতি দেখবে আগে অনেক ব্যবহার করা হতো, তাই না? তো এখন কেন সিএফএল বা এলইডি ব্যবহার করা হচ্ছে? তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সেটাই, ভাস্বর বাতির তুলনায় সিএফএলে 70% কম শক্তি ব্যয় হয়। সিএফএলের আয়ু ভাস্বর বাতির আয়ুর 8 থেকে 10 গুণ বেশি হয়। ব্যাস, এইটুকু লিখলেই হবে। তারপরে 5 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কী বোঝো? এই ফিউজ তারের মধ্যে দিয়ে, মানে 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় যে এই ফিউজ তারের মধ্যে দিয়ে সর্বোচ্চ 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা যেতে পারে। এর থেকে বেশি প্রবাহ গেলে ফিউজটি গলে গিয়ে প্রবাহ বন্ধ করে দেয়। তাহলে ফিউজ তো আমরা সেফটি পারপাসে ইউজ করি, তাই না? যাতে আমাদের বাড়ির কোনো কারণে কারেন্ট ফ্লো যদি বেড়ে যায়, তাহলে অন্যান্য যন্ত্রপাতিগুলো যেন নষ্ট না হয়, যার জন্য আমরা ফিউজ ব্যবহার করি। তো 5 অ্যাম্পিয়ার ফিউজ মানে ওই ফিউজটা ম্যাক্সিমাম 5 অ্যাম্পিয়ার কারেন্ট নিয়ে যেতে পারবে। তার থেকে বেশি যদি যায় তাহলে উত্তপ্ত হয়ে গলে যাবে। তারপরের প্রশ্ন, বৈদ্যুতিক মোটরের শক্তি বৃদ্ধির উপায়গুলি লেখো। বৈদ্যুতিক মোটরের শক্তি আমরা দুইভাবে বাড়াতে পারি। ঠিক আছে, মানে এখানে দুটো উপায় লেখা আছে আর কি। এক হচ্ছে আর্মেচারের মধ্যে তড়িৎ প্রবাহ মাত্রা বাড়িয়ে, মোটরের মধ্যে যে আর্মেচারটা থাকে, এই আর্মেচারের যদি তড়িৎ প্রবাহ মাত্রা আমরা বাড়িয়ে, তড়িৎ প্রবাহ মাত্রা যদি বাড়িয়ে দিই, যে কারেন্ট আমি আগে পাঠাচ্ছিলাম এখন যদি কারেন্ট বাড়িয়ে দিই, তাহলে কী হবে? যে বৈদ্যুতিক মোটরের শক্তি সেটা বৃদ্ধি পাবে। আর দু নাম্বার হচ্ছে আর্মেচারের তারের পাক সংখ্যা বাড়িয়ে। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। মুক্ত বর্তনী মানে যেখানে বর্তনীটা রোধের সঙ্গে যুক্ত নেই। মুক্ত বর্তনীতে কোনো তড়িৎ কোষের দুটি মেরুর মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাকে ওই তড়িৎ কোষের তড়িৎচালক বল বলে। বৈদ্যুতিক হিটারের তার ও ফিউজ তারের বৈশিষ্ট্য লেখো। দেখো, আমরা সবাই জানি যে বৈদ্যুতিক হিটারের তার কিন্তু অনেক গরম হয়, কারণ সেখানে রান্না করা হয়, ঠিক আছে, কোনো কিছু গরম করা হয়। বেশ, তাহলে বৈদ্যুতিক হিটারের তার, এক নাম্বার হচ্ছে এর উপাদান হচ্ছে কি? লোহা, নিকেল ও ক্রোমিয়ামের সংকর ধাতু নাইক্রোম দিয়ে তৈরি। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক হিটারের তার নাইক্রোম দিয়ে তৈরি। আর নাইক্রোম কার সংকর ধাতু? লোহা, নিকেল এবং ক্রোমিয়াম। আর 2 নাম্বার, এর রোধাঙ্ক অতি উচ্চ হওয়ায় তড়িৎ প্রবাহের সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। আর প্রচুর তাপ উৎপন্ন তো হতেই হবে, নইলে তো গরম হবে না। আর 3 নাম্বার, উচ্চ উষ্ণতায় এটি বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় না। 4 নাম্বার, এর গলনাঙ্ক অনেক বেশি। যদি গলনাঙ্ক কম হয় তাহলে একটু গরম করলেই তো গলে যাবে। আর ফিউজ তারে দেখা যাক। ফিউজ তারের উপাদান হচ্ছে এটি 25% টিন এবং 75% সীসার সংকর ধাতু দ্বারা তৈরি। এটি বৈদ্যুতিক মেন লাইনের লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে। এটি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক,
কারণ ফিউজ তারের যদি গলনাঙ্ক উচ্চ হয় তাহলে সমস্যা আছে। তাহলে ফিউজ তার কী হবে, অনেক কারেন্ট যাওয়া সত্ত্বেও কিন্তু গলবে না যদি ফিউজ তারের গলনাঙ্ক উচ্চ হয়, তখন তো সমস্যা হবে না। একটা কোশ্চেন দেখবে আসে, যে তোমরা কোশ্চেন ব্যাংকেও দেখতে পাবে, যে ফিউজ তারের গলনাঙ্ক যদি বেশি হয় তাহলে কি হবে। ফিউজ তারের গলনাঙ্ক বেশি হলে তো বাড়ির যন্ত্রপাতিগুলো পুড়ে যাবে, তখনও দেখা যাবে যে ফিউজ তারটা তখনও লেগে আছে, তখনও কাটেনি, তাই না? তাহলে সেখানেও তো সমস্যা। তাহলে ফিউজ তারের গলনাঙ্ক নিম্ন হতে হবে। তারপরের প্রশ্ন, অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো। কোনো একজন ব্যক্তি তড়িৎবাহী তারের ওপর দিয়ে প্রবাহের অভিমুখে সাঁতার কাটছে এবং তার মুখ যদি চুম্বক শলাকার দিকে থাকে, তাহলে তার বাম হাত যেদিকে বিক্ষিপ্ত হবে চুম্বক শলাকার উত্তর মেরু সেদিকে বিক্ষিপ্ত হবে। ঠিক আছে, তো এটাও খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ভালো করে পড়ে রাখবে। বার্লো চক্রের নীতি বিবৃত করো। বার্লো চক্রের নীতি, কোনো তড়িৎ পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে আনলে চৌম্বক বলের প্রভাবে পরিবাহী গতিশীল হয়, অর্থাৎ তড়িৎ পরিবাহীর ওপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবে বল ক্রিয়া করে। তার মানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমি যদি কোনো একটা তড়িৎ পরিবাহী তারকে নিয়ে আসি, আমি আগের ভিডিওতেই ওটা বলেছিলাম, বুঝিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু চৌম্বক বল ওই তড়িৎবাহী তারের ওপর একটা বল প্রয়োগ করবে, তাই না? ওই যে চৌম্বক ক্ষেত্র, এই যে এটা মনে করো একটা চৌম্বক ক্ষেত্র, এইটা নর্থ, এইটা সাউথ, তুমি এইখানে যদি কোনো একটা কারেন্টের তারকে রাখো, তাহলে এই কারেন্টের তারের ওপরে কিন্তু এই চৌম্বক ক্ষেত্রটা একটা বল প্রয়োগ করবে। কারণ কারেন্টের তার, একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়া মানেই কিন্তু চারিপাশে চৌম্বক ক্ষেত্র উৎপন্ন হওয়া, তাই না? বার্লো চক্রে এই বলের প্রভাবে একটি চক্র অবিরাম ঘোরে। এই যন্ত্রে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি তথা গতিশক্তিতে রূপান্তরিত হয়। বার্লো চক্রের ঘূর্ণন ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম অনুসারে হয়। তাহলে যদি বার্লো চক্রের নীতি বিবৃতি করতে বলে তাহলে কিন্তু আমাদেরকে এটা লিখতে হবে 2 নম্বরের কোশ্চেনের জন্য। ঠিক আছে, আর তোমরা জানো যে বার্লো চক্রে একটা চাকা থাকে, যার মধ্যে দিয়ে কারেন্ট যখনই যায় তখন এটা ঘোরে, আর ওই চাকাটা দুটো চুম্বকের মাঝে দেওয়া থাকে, তাই না? শর্ট সার্কিট কি? আচ্ছা, বাল্যচক্রের ছবিটা আমি একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে বাল্যচক্র, এখানে দেখতেই পাচ্ছ যেখানে একটা চাকা আছে, এই চাকার মধ্যে কিন্তু কারেন্টের তার একটা ফিক্সড করা আছে। এই দেখো, এই দিক দিয়ে কারেন্ট আসছে, এই দিক দিয়ে যাচ্ছে, যে এই চাকাটা একটা তড়িৎবাহী তারের মতো আচরণ করছে। ঠিক আছে, এইবার কি হচ্ছে, এইখানে পারদ রাখা আছে, তাহলে আর এই যে এটা একটা হর্স শু ম্যাগনেট, এটা একটা নর্থ পোল, একটা সাউথ পোল, তাহলে যখনই এর মধ্যে দিয়ে কারেন্ট আসছে তখনই কি হবে, এইটা একটা চুম্বকের মতো আচরণ করবে। আর যেহেতু একটা তড়িৎবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, তাহলে সঙ্গে সঙ্গে এই যে চৌম্বক ফিল্ড কী করবে, এর ওপর বল প্রয়োগ করবে, একে ঘুরিয়ে দেবে, দিয়ে এইদিকে কারেন্ট ফ্লো করবে, এই যে এইদিকে কারেন্ট ফ্লো করবে। আবার যখন একটুখানি ঘুরে এই পাটা আবার পারদে লাগবে, তখন আবার কারেন্ট ফ্লো করবে, তখন আবার একটা ম্যাগনেটিক ফিল্ডের মতো আচরণ করবে, সঙ্গে সঙ্গে এই ম্যাগনেটিক ফিল্ডটা আবার ওকে বল প্রয়োগ করে ঘুরিয়ে দেবে। এরকম করে কিন্তু চাকাটা ঘুরতেই থাকবে। তাহলে এটাই হচ্ছে বাল্যচক্র। ওকে, বেশ। তারপরের কোশ্চেন, শর্ট সার্কিট কি? বলছে ওভারলোডের কারণে বর্তনীতে প্রবাহমাত্রা প্রচুর বেড়ে গেলে অনেক তাপের সৃষ্টি হয়। এই কারণে কম গলনাঙ্ক ও উচ্চ রোধ বিশিষ্ট ফিউজ তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সময় ফিউজ তারটি গলে ছিঁড়ে যাবে, ফলে বর্তনী ছিন্ন হয়। একেই শর্ট সার্কিট বলে। পরের প্রশ্ন, একটি বাল্বের গায়ে 220 ভোল্ট 100 ওয়াট, এই লেখার তাৎপর্য কী? বাল্বটিকে, এটা লেখার তাৎপর্য হচ্ছে, মানে তুমি যদি বাজার থেকে কোনো একটা বাল্ব কিনে আনো, দেখবে এরকম লেখা থাকে, ঠিক আছে? তো এবার তুমি যত ওয়াটের বাল্ব কিনবে সেখানে এই ওয়াটটা চেঞ্জ থাকবে, তাই না? বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদের সঙ্গে সংযুক্ত রাখলে এটি উজ্জ্বল শিখায় ভাস্বর হবে, মানে জ্বলে উঠবে, এবং এই অবস্থায় প্রতি সেকেন্ডে 100 ওয়াট করে তড়িৎ শক্তি ব্যয় করবে। আবার অনেক জায়গায় কিন্তু দেখবে এটাও লেখা থাকে যে প্রতি সেকেন্ডে 100 জুল কাজ করবে, যেটা লিখবে সেটাই হবে। ঠিক আছে, বেশ। পরের প্রশ্ন, তাহলে এখানে মুদ্রা কথা কী বোঝা গেল, যে যদি একটা বাল্বের গায়ে 220 ভোল্ট লেখা থাকে, তার মানে সে 220 ভোল্টে ম্যাক্সিমাম আলো দেবে, আর যখন সে ম্যাক্সিমাম আলো দেবে তখন সে 100 ওয়াট ক্ষমতা ব্যয় করবে। আচ্ছা, পরের প্রশ্ন, লেঞ্জের সূত্র শক্তির সংরক্ষণ নীতির বিরোধিতা করে না, ব্যাখ্যা করো। বা তোমাকে কোশ্চেনটা ঘুরিয়ে এরকমও দিতে পারে যে লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে, ব্যাখ্যা করো। একটি দণ্ড চুম্বক
কি বলছে, একটি দণ্ডচুম্বকের উত্তর মেরুকে একটি বদ্ধ কুণ্ডলীর দিকে গতিশীল করলে লেঞ্জের সূত্র অনুসারে কুণ্ডলীতে আবিষ্ট প্রবাহ মাত্রা দণ্ডচুম্বকের এন মেরুর গতিকে বাধা দেবে। তার মানে আমি একটু আগেই বোঝালাম যে এইটা যদি একটা লুপ হয়, দাঁড়াও, এটা হয়নি ঠিক, এটা যদি একটা লুপ হয় আর এটা যদি কোনো একটা ম্যাগনেট হয়, তাহলে এই ম্যাগনেটের নর্থ পোলকে তুমি যখন এই দিকে নিয়ে আসবে তখন কিন্তু এইখানেও নর্থ পোল তৈরি হবে, এইখানেও নর্থ পোল তৈরি হবে, মানে কারেন্ট যাবে অ্যান্টিক্লকওয়াইজ। অ্যান্টিক্লকওয়াইজ কারেন্ট গেলে নর্থ পোল আর ক্লকওয়াইজ কারেন্ট গেলে সাউথ পোল। তাহলে এই নর্থ পোল এই নর্থ পোলকে কী করবে, এই নর্থ পোল এই নর্থ পোলকে বিকর্ষণ করবে, এখানে তাই বলা আছে। তাহলে তাই বলা যায় কুণ্ডলীর ওই অংশে এন মেরু সৃষ্টি হবে। এই বাধা অতিক্রম করে দণ্ডচুম্বককে গতিশীল রাখতে বাইরে থেকে যে পরিমাণ যান্ত্রিক কার্য করতে হয় সেটি বর্তনীতে তড়িৎ শক্তি উৎপন্ন করে। এইবার এরপরেও যদি তুমি একে সরিয়ে আনতে চাও তাহলে বাইরে থেকে তোমাকে কৃতকার্য করতে হবে, তাহলে ওই কৃতকার্যই কী হবে, এখানে তড়িৎ শক্তি উৎপন্ন হবে, ঠিক আছে। আর ওই তড়িৎ শক্তির কারণে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। এক্ষেত্রে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি উৎপন্ন করে, অর্থাৎ লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ সূত্রের বিরোধিতা করে না। তার মানে এখানে কিন্তু এই তড়িৎ শক্তি এমনি এমনি চলে আসছে না, এখানে বাইরে থেকে একটা কাজ করার ফলে তবেই তড়িৎ শক্তি এখানে আসছে। তাহলে এখানে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলছে। আচ্ছা, পরের প্রশ্ন। আজকের মতো এই পিডিএফটা এখানেই শেষ। হ্যাঁ, আমি এরপরে আরও ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। এটা টোটাল 4টে পার্ট আসবে। একটা এরপরের যে ভিডিওটা আসবে সেটাতে শুধুমাত্র আমি এখান থেকে অঙ্ক করিয়ে দেবো যে সমস্ত প্রবলেমেটিক কোয়েশ্চেন আসে, ঠিক আছে। ওকে, তো এই ভিডিওটা এতটাই, বাই।